আমাদের এই যে যে আমরা রিলেটিভ ক্লোজ বলেন, অ্যাডজেক্টিভ ক্লোজ বলেন, নাউন ক্লোজ বলেন, অ্যাডভার্বিয়াল ক্লোজ বলেন, এগুলো মূলত আমরা কোন প্রয়োজনে কাজে লাগাতে পারি একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা শুধুমাত্র অ্যাডজেক্টিভ ক্লোজের উপর প্র্যাকটিক্যালি দেখতে যাচ্ছি যে কিভাবে আমরা এগুলোকে প্রকৃত অর্থে অ্যাপ্লাই করতে পারি। চলুন শুরু করা যাক। আমরা এই বাক্যটি পড়তে পারি, যে লোকটিকে আমি সম্মেলনে দেখেছিলাম তিনি শিক্ষা ব্যবস্থা সংস্কার নিয়ে একটি শক্তিশালী বক্তৃতা দিয়েছিলেন। লক্ষ্য করে এখানে কিন্তু দুইটি অংশ। যেই লোকটিকে আমি সম্মেলনে দেখেছিলাম এই একটি অংশ, আরেকটি অংশ হচ্ছে যে এই যে যে লোকটি আছে না, এই লোকটি মূলত আবার কি করেছে, শক্তিশালী একটি বক্তৃতা দিয়েছে, তাই তো? সেই বক্তৃতাটা হলো আবারও শিক্ষা ব্যবস্থা নিয়ে, শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে। একটু কমপ্লিকেটেড মনে হতে পারে আপনার কাছে, নো প্রবলেম। হিয়ার আমি আপনাকে এই ব্যাপারে সুস্পষ্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। ওকে, চলো আমরা প্রথমত কি করব, বরাবরের ন্যায় এই লোকটি, যে লোকটি নির্দেশ করতে, যে দ্য ম্যান, তার মানে হচ্ছে মানুষটি, যাকে আমি দেখেছিলাম। হুম, যাকে আমি, যাকে বলতে আপনি সিম্পলি কি ব্যবহার করতে পারেন, মানে মানুষটি যাকে বা লোকটিকে, একই কথা, যে লোকটিকে বা মানুষটি যাকে আমি, হুম আই মেট ইন দ্য কনফারেন্স, যাকে আমি সম্মেলনে দেখেছিলাম। এখন আপনার মনে হতে পারে না কিভাবে আপনি এই অ্যাডজেক্টিভ ক্লোজটা এখানে তৈরি করে ফেললেন। দেখুন, আমি কিন্তু এই মানুষটির সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছি, যে এই যে যে মানুষটি আছে যাকে আমি কনফারেন্সে দেখেছিলাম। এখন এই মানুষটি কিন্তু আবার কি করছে, এই শক্তিশালী বক্তৃতাটা দিয়েছে এই শিক্ষা সংস্কারের উপর। হয়তোবা আপনার মাথার উপর দিয়ে যেতে পারে, বাট জাস্ট টেক টাইম অ্যান্ড আপনি আবারও দেখুন, তারপর বোঝার চেষ্টা করুন। লক্ষ্য করুন, এখন আমরা কি করব, যে এই মানুষটির জন্য আমরা এখানে একটা ভার্ব ব্যবহার করব, যে গেভ আ পাওয়ারফুল স্পেস ওয়ান এডুকেশনস রিফর্ম। তার মানে এই শিক্ষা সংস্কার নিয়ে বা শিক্ষা সংস্কারের উপর তিনি মূলত একটি শক্তিশালী বক্তৃতা দিয়েছিলেন। এখন আপনার কাছে মনে হতে পারে না যে এইটা কিভাবে আসলো। দেখুন, আমরা কিন্তু বরাবরই বলেছি রিলেটিভ ক্লোজ আর অ্যাডজেক্টিভ ক্লোজ মানেই হচ্ছে, এটা হচ্ছে অতিরিক্ত তথ্য কি সম্পর্কে, বাক্যে ব্যবহৃত নাউন বা এই নাউন ফ্রেজ সম্পর্কে। আপনি যদি পূর্ববর্তী ক্লাস দুটি না দেখে থাকেন, তাহলে এটা কিন্তু কিছুটা হলেও আপনার কাছে আনইজি ফিল হতে পারে। পরিবার আর যারা মূলত মানে এই অ্যাডজেক্টিভ ক্লোজের ব্যবহার জানেন, তাদের কাছে তো এগুলো কোনো ব্যাপারই না। লক্ষ্য করুন, তার ধারণাগুলো যা সবাইকে মুগ্ধ করেছিল, তার মানে তার যে ধারণা, সিম্পলি আমরা কি বলতে পারি, তার ধারণা যেগুলো সবাইকে মুগ্ধ করেছিল। লক্ষ্য করুন, আমরা সিম্পলি ব্যবহার করলাম যে অ্যান্ড হিজ আইডিয়াস, তার ধারণা, তার যে ধারণাগুলো যেইগুলো সবাইকে মুগ্ধ করেছিল। এখানে দেখুন, এই যে অংশটা আমরা ব্যবহার করেছি অ্যাজ এ অ্যাডজেক্টিভ ক্লোজ হিসেবে, অতিরিক্ত তথ্য দিয়েছি কি সম্পর্কে, এই নাউনটি সম্পর্কে আমরা অতিরিক্ত তথ্য দিয়েছি, হিজ আইডিয়াস। তার মানে হচ্ছে যার আইডিয়া নির্দেশ করতে, এই যে যা নির্দেশ করতে, এই ব্যাপারটাকে, এই নাউন ফ্রেজটাকে রিফার করেছি, যে যেইগুলো মূলত সবাইকে ইমপ্রেসড করেছিল, বুঝতে পারছেন, মুগ্ধ করেছিল। এরপর দেখুন, বহু বছরের গবেষণার উপর ভিত্তি করে ছিল, তার মানে বহু বছরের গবেষণার উপর তার এই আইডিয়াগুলো ছিল। এখন আমাকে কিন্তু এখানে ভার্ব যোগে অতিরিক্ত আরো যে তথ্যটা আছে, মূল বাক্যটি আমাদের এখানে লিখতে হবে। সিম্পলি আমরা এখানে লিখে দিলাম যে ওয়ার বেসড অন ইয়ার্স অফ রিসার্চ, তার মানে বছরের পর বছর ধরে গবেষণার উপর ভিত্তি করেই মূলত তার এই আইডিয়াগুলো ছিল। এখানে আমরা ওয়ার অ্যাজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করে দিলাম। হয়তোবা আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ব্যাপারগুলো নিয়ে একটু কনফিউশিং এ পড়ে যেতে পারেন, মানে একটু জটিলতায় পড়ে যেতে পারেন। দেখুন, আমি জাস্ট আপনাকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি, এই যে যে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজটি ব্যবহার করলাম অ্যান্ড টু রিফার, এই যে যে নাউন ক্লোজ বা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলাম, এই ব্যাপারটা কিন্তু আমাদের জানার মূল লক্ষ্য। এরপরে আমরা এই সাবজেক্টের উপর ভিত্তি করে মূলত এইখানে ভার্বটা ব্যবহার করেছি। তার মানে তার এই আইডিয়াগুলো ছিল বহু বছরের গবেষণার উপর ভিত্তি করে, ভিত্তি করে বলতে আমরা বেসড অন ব্যবহার করব, সবসময় এটা মাথায় রাখবেন। ওকে, নেক্সট উই সি। তিনি এক তরুণী সম্পর্কে, তরুণী সম্পর্কে তিনি বলেছিলেন, তার মানে তরুণী সম্পর্কে তিনি বলেছিলেন তার দৃঢ় সংকল্প পুরো গ্রামকে বদলে দিয়েছিল। তার মানে তিনি একজন তরুণী সম্পর্কে বলেছিলেন, সিম্পলি আমরা বলতে পারি যে হি টকড অ্যাবাউট আ ইয়াং গার্ল, একজন তরুণী সম্পর্কে তিনি বলেছিলেন। এখন এই
তরুণী কি করেছেন, তিনিই মূলত, বা যার দৃঢ় সংকল্প পুরো গ্রামকে বদলে দিয়েছিল। এখন সিম্পলি যদি আমরা বলি যে তিনি বদলে দিয়েছিলেন, তাহলে আমাদের মানে কনজাংশন হিসেবে রিলেটিভ প্রোনাউন আনতে হবে হু। কিন্তু আমি যখন বলছি তার, যার দৃঢ় সংকল্প, তার মানে এখন আমাকে কিসের সাহায্য নিতে হবে, সিম্পলি আমরা মূলত হুজ এর সাহায্যটা নিতে পারি। দ্যাট মিনস হুজ ডিটারমিনেশন, তার দৃঢ় সংকল্প। বুঝতে পারছেন? তার মানে আমরা পূর্ববর্তী ক্লাসে কিন্তু দেখেছি যে আপনি ঠিক কখন হুম ব্যবহার করবেন, কখন হু ব্যবহার করবেন, কখন হুজ ব্যবহার করবেন, তাই না? তার মানে আমরা বোঝাচ্ছি এই যে যে মেয়েটি আছে, তার, এইখানে লক্ষ্য করুন, তার দৃঢ় সংকল্প, যার দৃঢ় সংকল্প, দ্যাট মিনস হুজ ডিটারমিনেশন, তার দৃঢ় সংকল্প চেঞ্জ, পরিবর্তন করে দিয়েছে হার ইন্টার ভিলেজ, তার যে ইন্টার ভিলেজ আছে, গ্রাম, তাকে বদলে দিয়েছে। তারপর লক্ষ্য করুন, যে স্কুলে সে পড়াশোনা করত, যেই স্কুলে সে পড়াশোনা করত, তার মানে এই যে এর জন্য আপনি সিম্পলি কি ব্যবহার করতে পারেন কনজাংশন হিসেবে, যেহেতু স্কুলে, তার মানে স্থান নির্দেশ করতে সিম্পলি আপনি ওয়্যার ব্যবহার করতে পারেন। বাট আমরা অনেক সময় দ্যাট এটাও ব্যবহার করি, বাট হিয়ার এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ওয়্যার। দ্য স্কুল ওয়্যার হি স্টাডিড, তার মানে হচ্ছে এই স্কুলে, মানে যেই স্কুলে নির্দেশ করতে, আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছিলাম, জেনেছিলাম যে এইগুলো কিভাবে আপনি তৈরি করবেন। যেই স্কুলে সে পড়াশোনা করত, এখন এই ব্যাপারটা বোঝার জন্য আমরা যদি এই দিকে চলে যাই, মানে আমি কিন্তু আপনাদেরকে স্পষ্টভাবে এই ব্যাপারে অবগত করেছি, এইটা নির্দেশ করতে, এই যে যে বইটি আমি পড়েছি, যে দোকানে আমি যাই, যার কলমটি পড়ে গেছে। এখন আপনি যদি এই ব্যাপারগুলো না বোঝেন, তাহলে কিন্তু সিম্পলি এই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন না, আপনার কাছে জটিল মনে হতে পারেও বটে। তার মানে যে স্কুলে, তার মানে দ্য স্কুল ওয়্যার হি স্টাডি, পড়েছিল, তা ছিল, এখন লেখন করুন, তা ছিল একটি দূরবর্তী এলাকায়, যেখানে সঠিক কোনো সুযোগ সুবিধা ছিল না। সিম্পলি আমরা বলতে পারি যে এখন আমরা ভার্বের ব্যবহারটা করব, যে এই স্কুলটিই ছিল, মানে এই স্কুল সম্পর্কে কিন্তু এটা অতিরিক্ত তথ্য, এটা কিন্তু ভার্বের উপর কোনো, বা পরবর্তী অংশের উপর কোনো প্রভাব ফেলছে না। মূলত হচ্ছে এই স্কুলটা, যেটা মূলত এখন আমরা বলতে পারি সিম্পলি যে ওয়াজ ইন আ রিমোট এরিয়া, একটা রিমোট এরিয়া ছিল, অ্যান্ড উইথ নো প্রপার ফ্যাসিলিটিস, কোনো রকম মানে ছাড়া, সুযোগ সুবিধা ছাড়া, মানে কোনো রকম সুযোগ সুবিধা ছিল না, বা সুযোগ সুবিধা ছাড়া মূলত সেটি ছিল। এখন বুঝতে পারছেন, এই যে যে আমরা রিলেটিভ ক্লোজ গুলো তৈরি করছি, আর অ্যাডজেক্টিভ ক্লোজ গুলো তৈরি করছি, বা অ্যাডজেক্টিভ ক্লোজ গুলোর প্রয়োগ করছি, এটা কিন্তু ঠিক তখনই আমরা বুঝতেছি, তখনই আমরা পারবো, যখন আমরা সত্যিকার অর্থেই এগুলোকে অনুধাবন করতে পারবো। আমরা ছোটবেলা থেকে গ্রামারের অংশ হিসেবে পড়েছি, ও হ্যাঁ, বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, কিন্তু আপনি কখনো কি এইভাবে একেবারে প্র্যাকটিক্যালি নিজের প্রয়োজনে ইংরেজি লেখালেখিতে ব্যবহার করেছেন? যদি না করে থাকেন, তাহলে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ কিভাবে লিখবেন? সিম্পল ব্যাপার। আপনাকে তো বুঝতে হবে যে ফ্রি হ্যান্ড রাইটিং আপনি লেখার জন্য এই ব্যাপারটা অবশ্যই আপনাকে এই প্র্যাকটিসটা করতেই হবে, নতুবা আপনি কিভাবে করবেন? এবার আবার লক্ষ্য করুন, যে প্রকল্পের জন্য সে দিন রাত পরিশ্রম করেছিল, তা শেষ পর্যন্ত গ্রামে পৌঁছে দেয়। তার মানে হচ্ছে সেই গ্রাম, মানে শেষ পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেয়। তার মানে এই যে যে অংশটা, এই অংশটা কি করে, মানে আপনি লক্ষ্য করুন, এই যে যে প্রকল্পের জন্য সে কাজ করেছিল, এই ব্যাপারটাই কিন্তু গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে সাহায্য করে। তার মানে কি, লক্ষ্য করুন, যে প্রকল্প, যে প্রকল্প বলতে নির্দিষ্ট অর্থে যে প্রকল্পের জন্য সিম্পলি আমরা, সে পরিশ্রম করেছিল। এখন এখানে আমাদের একটি রিলেটিভ ক্লোজ তৈরি করতে হবে। কিভাবে? প্রকল্পকে নির্দেশ করতে আমরা দ্যাট বা হুইজ ব্যবহার করতে পারি ফর যুক্ত করে, যেমন দ্য প্রজেক্ট মানে প্রকল্প, ফর হুইজ যার জন্য। এই জায়গাটা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এটা আসলে কিভাবে তৈরি করেন। দেখুন, এই জন্য আপনাকে কিন্তু একেবারে রুট লেভেল থেকে শিখতে হবে। যে প্রকল্পের জন্য সে রাত দিন পরিশ্রম করেছিল, সিম্পল ব্যাপার, দ্য প্রজেক্ট ফর হুইচ, যার জন্য, বা যেই প্রকল্পের জন্য, একসাথে অর্থটা দিচ্ছে যে প্রকল্পের জন্য, আহ হি শি ওয়ার্কড ডে অ্যান্ড নাইট, মানে রাত দিন। সিম্পলি আপনি অন্য কিছু ব্যবহার করতে পারবেন, অন্য কোনো অ্যাডভার্ব ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। সে পরিশ্রম করেছিল। এখন এই অংশটা কিন্তু এই প্রকল্প সম্পর্কে অতিরিক্ত তথ্য। সিম্পলি আপনি যদি এটা নাও রাখেন, তারপরেও কিন্তু এখানে অর্থ দিবে, তবে এই অর্থটা এখানে আর থাকবে না। বাংলা, ওকে। তা শেষ পর্যন্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিল। আমরা ইভেনচুয়ালি কি বলতে পারি, বা টেক টু, হোয়াটএভার, অনেকভাবে করতে পারি। ইভেনচুয়ালি ব্রট ইলেকট্রিসিটি টু দ্য ভিলেজ, গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিল। এখন আপনার কাছে মনে হতে পারে না, কিভাবে আপনি এটা ব্যবহার করলেন? দেখুন,
আপনি যদি ধরে নেন এই অংশটা নাই, মানে যেহেতু রিলেটিভ ক্লোজ আর অ্যাডজেক্টিভ ক্লোজ, ডেফিনেটলি আপনি ধরে নিতে পারেন এই অংশটা নাই। এখন চিন্তা করুন তো, যে প্রজেক্টটা কি হয়েছিল, গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিল। বাট আমি যখন বলছি যে প্রজেক্ট, যে প্রজেক্টের জন্য সে দিনরাত পরিশ্রম করেছিল, তখন কিন্তু আমাকে প্রিপোজিশন যুক্ত করে এখানে একটি অ্যাডজেক্টিভ ক্লোজ তৈরি করার প্রয়োজন হচ্ছে, এন্ড ফর হুইচ শি ওয়ার্কড ডে এন্ড নাইট, যার জন্য সে দিনরাত পরিশ্রম করেছিল। এখন বুঝতে পারলেন? তারপরে যদি না বুঝতে পারেন, এখানে তো আমিই ব্যর্থ হয়ে যাচ্ছি। ওকে, আসুন আমরা আরো একটু দেখার চেষ্টা করি। যেই শিক্ষকের দ্বারা, হুম, আমরা যদি এটাকে একটু লিখি, যেই শিক্ষকের দ্বারা, সিম্পলি আমরা লিখতে পারি যে দ্য টিচার বাই হু, বুঝতে পারছেন? দ্য টিচার বাই হুম, যার দ্বারা শি ওয়াজ ইন্সপায়ার, সে অনুপ্রাণিত হয়েছিল। দ্যাট মিনস সিম্পলি আমরা এখানে লিখতে পারতেছি, সাধারণত বাই হুম ব্যবহার করার পরে আমরা যেই বাক্যটা লিখবো বা লেখার প্রয়োজন হবে, যে ক্লোজটা, সেটা সাধারণত আমরা লক্ষ্য করি যে প্যাসিভ হয়ে থাকে। এবার যে শিক্ষকের দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, তিনি এখনো সেখানে একই উৎসাহে শিক্ষা দিয়ে চলছেন। তার মানে তিনি এখনো পর্যন্ত শিক্ষা দিয়ে চলছেন। সিম্পলি আপনি কিন্তু এখন কি করতে পারেন, তার মানে শিক্ষাটা দিয়ে চলছেন কে, এই টিচার। আর এইখানে বাই হোম, এই অংশটা কিন্তু আপনি অতিরিক্ত দিয়েছেন, যার দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। সিম্পলি লক্ষ্য করুন, এখন আমরা লিখতে পারি কি, যে অ্যান্ড স্টিল, এখনো শিক্ষা দিয়ে যাচ্ছেন সেখানে। এখানে দেয়ার কিন্তু ব্যবহার হয়েছে অ্যাজ এ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব হিসেবে আর কি। অ্যান্ড উইথ দ্য সেম প্যাশন, একই রকম উৎসাহে, একই রকম উদ্দীপনা নিয়ে। হ্যাঁ উই সি, যদিও এটা প্রিপোজিশনাল ফ্রেজের মতো বোঝাচ্ছে, বাট আমরা মূলত এখানে মূলত কাজ করছে অ্যাডভার্ব হিসেবে। মানে আমরা এখানে চাইলে এভাবে প্রফেশনালি দিতে পারতাম, অথবা এইখানে মানে হয় না যে উৎসাহের সাথে, ওকে, আমরা এভাবে ব্যবহার করতে পারতাম, সরাসরি আমরা অ্যাডভার্ব বসিয়ে দিতে পারতাম এলওয়াই যুক্ত করে। ওকে, ইনকারেজিংলি দিতে পারতাম। তার মানে যেই টিচারের মাধ্যমে তিনি মানে উৎসাহ পেয়েছিলেন, ঠিক সেই টিচার এখনো পর্যন্ত একই রকম ভাবে। ওকে, এখানে আরেকটা ব্যাপার না বললেই নয়, গল্পের প্রয়োজনে কিছু কিছু বাক্যের অর্থ হয়তো বা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু আমার লেখালেখির প্রয়োজনে একই ধরনের ব্যবহার বারবার করতে হয়েছে। এটা কিন্তু ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। জি, এই ধরনের গল্পগুলো আমাদের মনে মনে করিয়ে দেয় সেই মানুষদের কথা, যারা সত্যিকার অর্থেই সমাজে পরিবর্তন আনে বা পরিবর্তন এনেছে। এটা কি আপনারা করবেন না, বা আপনারা কি পারবেন না? এই ধরনের গল্প, দ্যাট মিনস সাস, এই ধরনের গল্প। ওকে, আমি এই অংশটা করে দিই, বাকি অংশটা আপনারা করবেন, তাহলেই হবে, আমার মনে হয় ভালো হবে। ঠিক আছে? ওকে। ও না, আমার মনে হয় কি পুরোটাই করে দিই, কারণ আনইজি ফিল হতে পারে আপনার কাছে। দেখুন, তাহলে এই ধরনের গল্প বোঝাতে আমরা সিম্পলি ব্যবহার করতে পারি অ্যান্ড সাস স্টোরিজ, মনে করিয়ে দেয়, রিমাইন্ড আস অফ দ্য পিপল, সেই মানুষদের কথা যারা সত্যিকার অর্থে পরিবর্তন আনতে। এখন এই যারা বলতে আমরা কিন্তু হু ব্যবহার করব, তার মানে যে হু ট্রুলি মেক আ ডিফারেন্স ইন সোসাইটি, যারা সত্যিকার অর্থেই সমাজে পরিবর্তন আনে। বুঝতে পারছেন? এখন কি বুঝতে পারলেন যে আসলে প্র্যাকটিক্যালি কিভাবে আপনি বিশেষ করে রিলেটিভ ক্লোজ অর ডিফারেন্ট টাইপ অফ ক্লোজের প্রয়োজন হতে পারে? আমাদের লেখালেখিতে সবচেয়ে রিলেটিভ ক্লোজের প্রয়োজনটা হয়, সংক্ষেপে আমরা ব্যবহার করি রিডিউস ক্লোজ হিসেবে, বা পুরোপুরি ক্লোজ হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তাহলে বুঝতেই পারছেন যে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি এগুলোকে ব্যবহার করতে পারি। এখন আপনাকে যদি আমি বলি যে এই কাজটা আপনি করে দিতে পারবেন না, খুব বেশি কঠিন মনে হবে? খুব বেশি কঠিন হলে তাহলে সাপ্তাহিক ক্লাসে জিজ্ঞাসা করবেন যে ইয়েস, অ্যান্ড হোয়াট ইউ আর গেটিং আর হোয়াট ইউ আর নট গেটিং, কি পাচ্ছেন বা কি পাচ্ছেন না, সে ব্যাপারে সাপ্তাহিক ক্লাসে জিজ্ঞাসা করবেন। যদিও আমি এই ব্যাপারে বিস্তারিত এখানে বলেছি আগে। তারপর লক্ষ্য করুন,